আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার হাফিজউদ্দিন। পদত্যাগের গুঞ্জন উঠেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। এমন গুঞ্জনের মধ্যেই ব্যাংককে চিকিৎসার জন্য যা স্পিকার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। আজ বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো, বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই সংস্কারের বিরুদ্ধে বললেন আক্তার হোসেন। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ঘোষিত দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে জুলাই পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়। রাতে কালীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে স্থানীয় বাণীনগর হাইস্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে আক্তার হোসেন এসব কথা বলেন। এদিকে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। অনৈতিক সম্পর্কের প্রতিবাদ ও ভিডিও ফাঁসের সন্দেহে চালককে মারধর এবং শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী তরুণীর মামা বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন। ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার আমিনুর রহমান নামের এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এবারে জানাবো, মক্কায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু। সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৩ বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছে। আজ এই মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। জানাবো, শুক্রবার ভারত জুড়ে বিক্ষোভের ডাক সিজেপির। উত্তেজনা চরমে, নরেন্দ্র মোদী পতনের ডাক দিয়েছে তারা। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে এবার নড়েচড়ে বসেছে তারা নরেন্দ্র মোদীর গদিতে আগুন ধরিয়ে দিয়েছে। অবস্থায় নরেন্দ্র মোদীর গদিতে কাঁপন ধরে গেছে। কি হতে চলেছে শেষ পর্যন্ত বন্ধুরা, সেটি আসলে বলা দায়। এবং সর্বশেষ জানাবো, দিল্লিতে ব্যাপক বিক্ষোভ, পিছু হটতে নারাজ ভারতের তরুণরা। ভয়ে তটস্থ নরেন্দ্র মোদী। ভারতের রাজধানী দিল্লিতে হাজার হাজার তরুণের বিক্ষোভ নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। সরকার বিরোধী এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মতোই ভারতে একই কায়দায় ধরপাকড় শুরু হয়েছে। তারপরও সেখান থেকে মূলত তারা এক পাও সরছে না। অবস্থায় ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে নরেন্দ্র মোদীর সন্ত্রাসী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন স্পিকার। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন। বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন। তবে হঠাৎ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের গুঞ্জন উঠেছে। জানা গেছে যে তিনি আজ রাতের মধ্যেই পদত্যাগ করতে পারেন। তবে তার পদত্যাগ করার বিষয়টি জানার পরই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়টি জানার পরই দ্রুততম সময়ের মতো দেশে ফেরত এসেছেন তিনি। তবে তিনি এখন পর্যন্ত পদত্যাগের বিষয়টি স্পিকার আমাদেরকে স্পষ্ট করতে পারেননি। আসলে কখন পদত্যাগ করতে চলেছেন সেটি যতটুকু শোনা গিয়েছে যে এ মাসের মধ্যেই পদত্যাগ করবেন। তবে যেহেতু দ্রুততম সময়ের মধ্যে
ফেরত এসেছেন। সুতরাং এর থেকে ধারণা করা হচ্ছে যে হয়তো খুব দ্রুততম সময়ের মধ্যেই তিনি পদত্যাগ করতে চলেছেন। এই মুহূর্তে আসলে সবকিছু খুব সুন্দরভাবে চলছে। বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্পিকার। এ কারণেই তিনি মূলত দ্রুততম সময়ের মধ্যে ফেরত এসেছেন এবং তিনি আসলে সবকিছু খুব সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করছেন। বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই সংস্কারের বিরুদ্ধে বললেন আক্তার হোসেন। রংপুর ৪ আসন কাউনিয়ার আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা জানিয়েছেন যে বিএনপি ক্ষমতা আসার পর থেকেই তারা আসলে সংস্কারের বিরোধী। এই রাজনৈতিক দলটি তারা সবসময় দেশটাকে একটি মগের মুলুকে পরিণত করার যে ষড়যন্ত্র শুরু করেছে সেই ষড়যন্ত্র অবশ্যই প্রতিহত করতে হবে বলে জানান তিনি। তিনি আরও জানান যে দেশটাকে একটি সুন্দর জায়গায় অবশ্যই নেওয়ার জন্য অবশ্যই আমাদের সবাইকে খুবই গুরুত্বপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। বিএনপি আসলে যেভাবে জনগণের আয়কে তারা বিধানগুলি দেখাচ্ছে, যেভাবে তারা গণভোটকে মানতে চায় না সহ বিভিন্ন যে কার্যক্রমগুলো বিএনপি শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা যদি এই ধরনের কার্যক্রম চালিয়ে তারপর সবকিছু নিজেদের মতো করে তারা করতে চায়, সেটি অবশ্যই জনগণের সঙ্গে একটি প্রতারণা হবে। এমন প্রতারণা করে কোনো সরকারই আসলে রান করতে পারেনি, ভবিষ্যতেও তারা রান করতে পারবে না বলে জানানো হয়েছে। আজ পদযাত্রায় তিনি এমন কথা জানিয়েছেন। আক্তার হোসেন আরও জানান যে আমরা বিএনপিকে সাফ ভাষায় বলে দিতে চাই যে এটা তাদের বাবার দেশ নয়, যে শেখ হাসিনার মতো তারা যা খুশি তাই করে পার পেয়ে যাবে। শেখ হাসিনার সময় শিক্ষার্থীরা অ্যাক্টিভ ছিল না, তারা ছিল খুবই ইনঅ্যাক্টিভ বা ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কারণে তারা ছাত্রদেরকে ব্যাপকভাবে শোষণ করত। কিন্তু এখন আর সেদিন নেই। এখন এই জায়গা থেকে আমাদের অবশ্যই আসলে সরে আসতে হবে। বিএনপি যদি এটি করতে না পারে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এবার হত্যা চেষ্টা মামলা। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে এবার হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। অনৈতিক সম্পর্কের প্রতিবাদ ও ভিডিও ফাঁসের সন্দেহে চালককে মারধর ও শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী তরুণীর মামা বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় মামলাটি দায়ের করেছেন। ইতিমধ্যে এ মামলায় গ্রেপ্তার আমিনুর রহমান নামের এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার আসামিরা হলেন সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ৭৪, আমিনুর রহমান ৫৫, মাসুম বিল্লাহ ৪১, মোতাসিম বিল্লাহ ২৫ এবং রাকিবুল হাসান ৩০। এরই মধ্যে আসামি আমিনুর রহমানকে মামলার বাদীর চাচাতো ভাই বলে জানা গেছে। মামলার এজাহারের বিবরণ অনুযায়ী বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশি এলাকায় ছিলেন, অর্থাৎ তারা যে জামাত নেতার এই অনৈতিক ভিডিওটি ফাঁস করে দিয়েছে, কারণে মূলত তাদের বিরুদ্ধে জামাতের ওই নেতা তিনি মূলত এই ধরনের ঘটনা ঘটিয়েছেন এবং এই ধরনের একটি ঘটনা ঘটিয়ে তিনি আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। জামাতের এই নেতার মতো এই ধরনের কর্মকাণ্ড করে তারপর আবার যদি একই কার্যক্রম চালায় তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা এগুলো থেকে আসলে মুক্তি চাই। আমরা মনে করি যে জামাত ইসলামের নেতাকর্মীরা এতটা নিকৃষ্ট যদি কার্যক্রম চালায় তাহলে এটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। মক্কায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৩ প্রবাসী নিহত হয়েছে। সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে গিয়ে একই পরিবারে ৩ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। নিহতরা হয়েছে। এ ঘটনায় বেঁচে গেছে বাবা এবং তাদের বড় ছেলে। এই ঘটনায় পরিবারের ৩ জন মারা গেছে, এক কন্যা, এক ছেলে এবং তাদের মা মারা গেছে। ফরিদপুরের সালতা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা ৪৫, তার ছেলে তাসবিক ২০ এবং মেয়ে ১৫। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং
তাদের বড় ছেলে নাবিল। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। তিনি পরিবার নিয়ে সৌদি আরবের রিয়াদে বসবাস করেন। পারিবারিক সূত্র থেকে জানা গেছে যে উমরা হজ পালনের উদ্দেশ্যে নিজস্ব প্রাইভেট কারে করে সপরিবারে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হন শফিকুল ইসলাম। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর রিয়াদের মক্কার মহাসড়কে পেছন থেকে একটি দ্রুতগামী বড় যানবাহন তাদের প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় মা তানিয়া, ছোট ছেলে তাসবিক এবং মেয়ে যারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। একই পরিবারে ৩ সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ফরিদপুরের সালথা ও কিশোরগঞ্জের ভৈরবে তাদের নিজ নিজ গ্রামে এবং সৌদি প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোক নেমে এসেছে। ইদানিং সময় শোনা যাচ্ছে যে বাংলাদেশের যারা হজে যাচ্ছে তাদের অনেকে এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে সৌদি আরবে দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে মূলত এসব অ্যাক্সিডেন্টগুলো যখনই ঘটে তখন দেখা যায় যে অ্যাক্সিডেন্টে ক্ষতির তীব্রতা কতটা বেশি। অবস্থায় ভুক্তভোগী যারা পরিবার রয়েছেন তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাতে পারি, এতটুকুই জানানো। আর মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করতে পারি যেন তারা ধৈর্য ধারণ করতে পারে। তাদের পরিবারের যেসব সদস্যরা জীবিত রয়েছে তারা যেন ধৈর্য ধারণ করতে পারে, এমন একটি শোককে যেন তারা কাটিয়ে উঠতে পারে। কারণ এই শোক থেকেই আসলে অনেকে ডিপ্রেশনে চলে যায়। তাই তাদের জন্য আমাদের দোয়া থাকবে যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে শোক থেকে পরিত্রাণের মতো সুযোগ এনে দেয়।